একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে, বিভেদ তৈরি করতে পারে মানুষে মানুষে। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। আর সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। এবং আজ আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএসটিআর ফলিত পরিসংখ্যান ও ডেটা সায়েন্সের অধ্যাপক ডক্টর হাসিনুর রহমান খান এবং আছেন নেভাল আর্কিটেক্ট ও CV77 লিমিটেডের সিইও গোলাম মাহফুজ জোয়ারদার। স্বাগত আপনাদের দুজনকে। আমরা আলাপে যাব, তবে তার আগে একটা প্রতিবেদন আমরা দেখে নেব যাতে করে আলাপ করতে সুবিধা হয়। ৭১ টেলিভিশনের লোগোযুক্ত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে এবং সেখানে সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খানকে বলতে শোনা যাচ্ছে মাত্র ৩১,০০০ টাকা বিনিয়োগ করলেই প্রতি সপ্তাহে মিলবে ৪.৫ লাখ টাকা। এই বিষয়টি নজরে আসতেই ফ্যাক্ট চেক শুরু করে ৭১। অনুসন্ধানে জানা গেল পুরো ভিডিওটি এআই প্রযুক্তি দিয়ে তৈরি, আর এটাকে বিশ্বাসযোগ্য করতে জুড়ে দেওয়া হয়েছে ৭১ টেলিভিশনের লোগো। এই বিষয়টি সামিট গ্রুপও ৭১কে নিশ্চিত করেছে এবং পরবর্তীতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আজিজ খান ফেসবুক স্ট্যাটাস দিয়েও নিশ্চিত করেন তিনি গুজবের শিকার। এসবের মাঝে খবর ছড়ালো প্রধান উপদেষ্টার প্রেস সচিব নাকি বলেছেন শাহজালাল বিমানবন্দর বিদেশি কোম্পানিকে দিয়ে দেওয়া হচ্ছে। পরে জানা গেল এটাও গুজব। দর্শক চলুন আমরা ফ্যাক্ট চেকগুলো দেখে নিই, তারপর আলাপে যাব। এআই প্রযুক্তি দিয়ে বদলে ফেলা হলো সামিট গ্রুপের চেয়ারম্যানের বক্তব্য। ভুয়া কণ্ঠস্বর যুক্ত করে জানানো হলো মাত্র ৩১,০০০ টাকা বিনিয়োগ করলেই নাকি সপ্তাহে মিলবে ৪.৫ লাখ টাকা। এমন চটকদার বক্তব্যকে আবার বিশ্বাসযোগ্য করতে জুড়ে দেওয়া হলো ৭১ টেলিভিশনের লোগো। বিষয়টি নজরে আসতেই ফ্যাক্ট চেক শুরু করে সত্যিটা বের করে আনে ৭১। সামিট গ্রুপ ৭১কে নিশ্চিত করে এমন বক্তব্য প্রতিষ্ঠানটি দেয়নি। এমনকি সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান ফেসবুক স্ট্যাটাস দিয়েও নিশ্চিত করেন তিনি গুজবের শিকার। এর আগে ঠিক একই ইস্যুতেই একইভাবে গুজবের শিকার হয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। ওদিকে ফেসবুকে একটি ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি শাপলা চত্বর ভাঙচুর করছে। ক্যাপশনে দাবি করা হয় শাপলা প্রতীক না পেয়ে জাতীয় নাগরিক পার্টির এক কর্মী শাপলা ভাস্কর্য ভাঙছে। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে শাপলা ভাস্কর্য ভাঙার সাথে জড়িত ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন। তিনি প্রায় এমন অস্বাভাবিক কার্যক্রম করে থাকেন বলে জানা যায়। জাকির নায়েক ব্যাগ নিয়ে এয়ারপোর্টে ঢুকছেন, পাশে বিভিন্ন পুলিশ সদস্য অভ্যর্থনা জানাচ্ছেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে। ক্যাপশনে লেখা, বাংলাদেশে স্বাগত ডক্টর জাকির নায়েক, আমাদের জনগণ আপনার জন্য অপেক্ষা করছিল। পরে অনুসন্ধানে জানা গেল ভিডিওটি ডক্টর জাকির নায়েকের বাংলাদেশে আসার দৃশ্য নয়। এটা গত বছরের ৩০ সেপ্টেম্বর ডক্টর জাকির নায়েকের পাকিস্তানে যাওয়ার দৃশ্য। এটাকেই মিথ্যা দাবিতে প্রচার করা হচ্ছে। এখানেই শেষ নয়। গত শনিবার বেশিরভাগ মানুষের নজর ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায়। সে সময় যমুনা টিভির লোগো এবং ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। দাবি করা হয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নাকি বলেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিদেশি কোম্পানিকে দেওয়া হবে। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় এমন কোনো মন্তব্য শফিকুল আলম করেননি এবং যমুনা টিভিও এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রযুক্তির মাধ্যমে গণমাধ্যমটি ফটোকার্ডের ডিজাইন নকল করে এবং ভুয়া স্ক্রিনশট তৈরি করে এই দাবিটি ছড়িয়ে দেওয়া হয়েছে। দর্শক, আজকের অপতথ্যগুলোর ধরন বিশ্লেষণ করে দেখা গেল মিথ্যা, চটকদার এবং উস্কানিমূলক ক্যাপশনের সাথে মিলিয়ে এআই দিয়ে তৈরি হচ্ছে ভিডিও। সেগুলোর সাথে আবার বিভিন্ন গণমাধ্যমের লোগো জুড়ে দিয়ে সত্য প্রমাণের চেষ্টা করা হচ্ছে। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং মূলধারার গণমাধ্যমের খবরগুলোতেই আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। রাকিব হাসান, ৭১, ঢাকা। আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম যে কী ধরনের অপতথ্যগুলো ছড়িয়েছে এবং আগে জানিয়েছি আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএসআরটির ফলিত পরিসংখ্যান ও ডেটা সায়েন্সের অধ্যাপক ডক্টর হাসিনুর রহমান খান এবং আছেন নেভাল আর্কিটেক্ট ও CV77 লিমিটেডের সিইও গোলাম মাহফুজ জোয়ারদার। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং অধ্যাপক ডক্টর হাসিনুর রহমান খান, আপনাকে দিয়ে আলাপটা শুরু করতে চাই। আমরা আসলে দেখতে পাচ্ছি যে গুজবগুলো ধরন বদলাচ্ছে, পরিমাণে বাড়ছে এবং রীতিমতো ফ্যাক্ট চেকাররাও হিমশিম খাচ্ছে এবং আমরাও আসলে প্রতিনিয়ত সেগুলো তুলে ধরার চেষ্টা করি, কিন্তু দেখা যাচ্ছে গুজবের পরিমাণটা দিন দিন আরও বাড়ছে। আপনি ডেটা সায়েন্স নিয়ে কাজ করেন, গবেষণা করেন এবং এ নিয়ে আপনার একাধিক বইও আছে বাজারে। আপনার জায়গা থেকে একটু জানতে চাই আসলে শুরুতে আমাদের কোন কোন দুর্বলতার কারণে এই গুজবের পথগুলো আসলে বন্ধ করা যাচ্ছে এবং এটা বাড়ছে ক্রমাগত।
ধন্যবাদ রাকিব। বিষয়টি আসলে খুব গুরুত্বপূর্ণ। এটার কারণ হলো যে দেখুন আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা প্রযুক্তি যেভাবে আগাচ্ছে, তাতে করে সামনের যে বছরগুলো বা দিনগুলো আমরা পাবো, সেখানে কিন্তু এই ধরনের চ্যালেঞ্জ গুলো আরো বাড়বে। আপনারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যেকোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দেখবেন যে ব্যক্তিগত পর্যায়ে, সামাজিক পর্যায়ে অথবা কোনো ইনস্টিটিউশনের ব্যাপারগুলোকে আপনি যেভাবে কয়েকটা এক্সাম্পল তুলে ধরলেন। তো এই বিষয়গুলো কিন্তু সামনের দিনগুলোতে দেখবেন যে আরো বেশি হচ্ছে। এই সবকিছু করার অনেকগুলো কারণ রয়েছে এর পিছনে আসলে। সেটার কারণগুলো যদি আমি একটু বলার চেষ্টা করি, যেমন ধরেন সবচেয়ে বড় কথা হলো যে আমাদের সাধারণ মানুষের সচেতনতার অভাব রয়েছে। আমরা অনেকে বুঝি না বুঝে যেকোনো তথ্য কিন্তু গুজব করে ছড়িয়ে দিচ্ছি। যাচাই করছি না, শেয়ার এবং ফরওয়ার্ড করে দিচ্ছি ইমিডিয়েটলি। ফ্যাক্ট চেকিং করার যে দক্ষতা বা অভ্যাস সেটা তুলে ধরছি না, বা সেটা আসলে কি বিষয় সেটাও আমরা জানি না। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক রকমের অনিয়ন্ত্রিত ব্যবহার আমাদের রয়েছে। আমরা বিনোদন বলতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যাই, টিকটক যাই। তো সেগুলোর মাধ্যমে এগুলো এক প্রচার পাওয়ার বা প্রসার পাওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা বা ক্ষেত্র তৈরি হয়েছে। আপনি Facebook, TikTok, YouTube এই প্ল্যাটফর্ম গুলোর তথ্য যাচাই বাছাই না করে যেকোনো তথ্য আমরা শেয়ার করে দিচ্ছি। এবং আপনারা জানেন এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কিভাবে আসলে কাজ করে, তারা বিভিন্ন ধরনের অ্যালগরিদম সেট করে। এবং এই অ্যালগরিদম গুলো যেগুলো বেশি শেয়ার হয়, যেগুলো ক্লিক করে, যেগুলো মানুষ লাইক করে, সেগুলো খুব দ্রুত ছড়ায়। ফলে এই যে ভুয়া বিভ্রান্তিকর তথ্যগুলো ভাইরাল হয়ে যায় এবং সেগুলো সবার কাছে পৌঁছে দেয়। আপনি ধনী দরিদ্র সব ধরনের শ্রেণী যারাই ব্যবহার করছে তাদের কাছে পৌঁছে যাচ্ছে। তার মানে তথ্য যাচাই এবং বাছাই বা প্রতিক্রিয়া যে ব্যবস্থা দুর্বলতা রয়েছে, ব্যক্তিগত পর্যায়ে হোক বা রাষ্ট্র সেখানে কোনো ধরনের দায়িত্ব পালন সেরকম করছে না, এটার সুযোগে কিন্তু এই বিষয়গুলো ছড়িয়ে যাচ্ছে। এর বাইরেও রয়েছে বিভিন্ন ধরনের রাজনৈতিক বা গোষ্ঠীগত স্বার্থ অথবা অর্থনৈতিক স্বার্থ ব্যক্তি পর্যায়ে। যেমন ধরেন কোন গোষ্ঠী বা আমরা দেখছি যে বিশেষ কোনো রাজনৈতিক দল ইচ্ছাকৃতভাবে বিভিন্ন তথ্য মিথ্যা ছড়াচ্ছে এবং জনগণকে প্রভাবিত করছে, বিভ্রান্ত করছে। নির্বাচনের সময় হতে পারে, নির্বাচনের আগে হতে পারে, বিভিন্ন ধর্মীয় জাতিগত ইস্যুগুলো যখন সামনে আসে তখনও এই ধরনের ডিসইনফরমেশন গুলো ছড়াচ্ছে এবং এক ধরনের বিভাজন সৃষ্টি করছে। আবার অনেকে ব্যক্তিগত পর্যায়ে অনলাইনে পেজ বা ইউটিউব চ্যানেল কন্টেন্ট তৈরি করে ভুয়া এবং সস্তা অর্থ উপার্জনের ক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থ হিসেবে সেটা করছে এবং এই সংখ্যাটা দিন দিন বাড়ছে। এবং এর পিছনে আরেকটা কারণ রয়েছে, আমরা যেটা বুঝছি সেটা হলো যে দেখুন আমাদের দেশে শুধু এটা নয়, বহির্বিশ্বের অন্যান্য দেশগুলোতে, উন্নত দেশগুলো এটা হয়ে থাকে। আপনি আমেরিকার মতো দেশে দেখবেন যে এই ধরনের ডিসইনফরমেশন, স্ক্যামিং কিন্তু সবচেয়ে বেশি হয়। আবার জাপানের মতো দেশে সবচেয়ে কম হয়। তাহলে উন্নত দেশগুলো তো বেশি হচ্ছে, কম হচ্ছে। ফলে দেশ যত উন্নত, শিক্ষিত বা টেকনোলজিক্যালি ডেভেলপড, সেখানেই যে এরকম হবে ব্যাপারটা এরকম নয়। এর সাথে আর্থসামাজিক সংশ্লিষ্টতা। জি, খুব খুব চমৎকার করে বলছিলেন। মানে এক্ষেত্রে আমরা যখন উন্নত দেশগুলো রেফারেন্স হিসেবে ব্যবহার করতে চাই, আমরা তখন একটা জায়গায় এসে আটকে যাই। কারণ উন্নত প্রায় সব দেশেই মেটার অফিস রয়েছে, গুগল ফেসবুকের অফিস রয়েছে, কিন্তু আমাদের দেশে আসলে এত বছর ধরে আমরা একটা অফিস তৈরি করতে পারিনি, যে কারণে আমরা সরাসরি গিয়ে তাদের কাছে কোনো অভিযোগও জানাতে পারছি না। আমি এই জায়গায় একটু মাহফুজ জোরদার আপনার কাছে আসতে চাই। আমরা দেখছিলাম যে প্ল্যাটফর্ম হিসেবে অবধারিতভাবে ফেসবুকে সবচেয়ে বেশি গুজব ছড়াচ্ছে, কারণ এটার ইউজার বাংলাদেশে সবচেয়ে বেশি। ইউটিউবের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা অভিনব উপায়ে তারা এই গুজবটা ছড়ায়। দেখা যাচ্ছে আমার আপনার যে কনভারসেশন, সেখান থেকে আপনার কোনো বক্তব্যের একটা ছোট্ট অংশ ইউটিউবে একটা ভিন্ন থাম্বনেইল নিয়ে এটা ছড়িয়ে দেওয়া হলো, এবং এটা হয়তো আপনার জন্য তখন বিব্রতকর ব্যাপার হয়ে যাবে। সামনে নির্বাচন, আপনি অন্তত কি কি শঙ্কা ঝুঁকিগুলো দেখছেন আসলে? ধন্যবাদ আপনাকে এবং একাত্তর ভাই, এই বিষয়টা বাংলাদেশের ওয়ান অফ মেইন কনসার্ন হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে এবং ক্ষেত্রেও। আমরা যে ঝুঁকিগুলোকে আইডেন্টিফাই করতে পারি তার মধ্যে প্রধান হচ্ছে সামাজিক অশান্তি এবং হিংসা। সো এটা হিংসা ছড়িয়ে দেওয়ার একটা মাধ্যম হয়ে গেছে ফেসবুক, যদি আমরা প্রপারলি এটাকে ইউজ না করতে পারি। আপনি বলছিলেন যে দুভাবে ছড়াচ্ছে, ফেসবুকের মধ্যে একভাবে এবং ইউটিউবের মধ্যে আরেকভাবে। আমি পুরোপুরি এগ্রি করি, এবং এই যে অপতথ্য ছড়াচ্ছে তার পিছনে কিছু লজিক্যাল কারণ আছে, এবং সবগুলোই যে অপতথ্যকে না বলে আমরা কতগুলোকে অপশনও বলতে পারি। অনেক সময় হয় যেটা তথ্য শূন্যতার কারণে একটা পারসেপশন তৈরি হয়।
এবং এই পারসেপশন অনেক সময় মানুষ ডিফারেন্ট ওয়েতে এক্সপ্রেস করে। এটাও ওয়ান অফ দ্য রিজন বলে আমরা মনে করি। সো ঝুঁকিগুলোর মধ্যে এই তথ্য শূন্যতার কারণে সামাজিক অশান্তি তৈরির আমি দুই একটা উদাহরণ দিতে চাই। সো ফর এক্সাম্পল, বাংলাদেশ পুলিশ কিছুদিন আগেই ডিপ্লোমা এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের একটা বললো এটা এআই জেনারেটেড। সো কিছুক্ষণ পর্যন্ত জনগণ জানতো না এটা এআই জেনারেটেড কিনা। সো তা অ্যাকচুয়ালি পুলিশের তথ্যটাই সঠিক না। এটা আসলে এআই জেনারেটেড ছিলই না। তখন জনগণের পারসেপশন এই যে তথ্যের ছড়ানোটা, এই যে তথ্য ছড়ানোটা ডিফারেন্ট ওয়েতে, এটা শুধু জনগণ ছড়ার ক্ষেত্রে প্রতিষ্ঠান ছড়াচ্ছে, কোনো ক্ষেত্রে রাজনৈতিক প্রতিষ্ঠান ছড়াচ্ছে যার যার নিজ নিজ স্বার্থে। সো অশান্তির পরেই চলে আসে স্বাস্থ্য ঝুঁকির একটা ব্যাপার। সো যদি টিকা একদম, আমরা আসলে আপনি যে কটা পয়েন্ট বললেন সেটা তো আমরা দেখেছি। আমরা আবার দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীকে টার্গেট করে গুজব ছড়ানো হচ্ছে, সেগুলো আমরা ফ্যাক্ট চেক করে দেখিয়েছি। এবং এর আগে আমরা দেখতে পেলাম যে পুলিশ কিংবা সেনাবাহিনী একটা অ্যাভাটার তৈরি করে গুগলের যে জেমিনি প্ল্যাটফর্মটা আছে সেখান দিয়ে কিছু উস্কানিমূলক ভিডিও বানানো হচ্ছে, তারপর সেটিও ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমি একটা ছোট্ট বিরতিতে যাবো এবং বিরতির পর ফিরে এসে জনাব হাসিনুর রহমান খান আপনার কাছে জানার চেষ্টা করব, আপনি নিজে পরিসংখ্যানে একজন শিক্ষক এবং আপনি জানেন আসলে পরিসংখ্যান মাথায় থাকলে আমাদের সমাধান করতে সহজ হয়, আমরা আসলে পুরোপুরি পরিবেশটা বুঝতে পারি। আমাদের হাতে তো গুজবের কোনো পরিসংখ্যানই আমরা পাচ্ছি না, কাজে আমাদের জন্য আসলে ব্যাপারটা কতটা কঠিন হয়ে গেল। আমরা নিশ্চয়ই বিরতির পর ফিরে এসে এটা নিয়ে কথা বলার চেষ্টা করব। দর্শক, আপনারা আছেন ফেক নিউজ স্ক্যানারে, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনারা আছেন একাত্তরে, চলছে ফেক নিউজ স্ক্যানার। রাকিব হাসান আপনাদের সঙ্গে আছে এবং আমার সঙ্গে আছেন আমার অতিথিরা। অধ্যাপক ডক্টর হাসিনুর রহমান খান, আপনার কাছ থেকে আসলে বিরতির আগে যেটা বলছিলাম যে আমাদের তো পরিসংখ্যানটা জানা প্রয়োজন, যে কী পরিমাণ অপতথ্য কোন কোন প্ল্যাটফর্ম থেকে ছড়াচ্ছে। রিউবার স্ক্যানার বাদে আমরা আসলে তেমন কোনো পরিসংখ্যানের জায়গাটা আসলে খুঁজে পাই না। এটা না জানলে তো আসলে সমাধানের পথটাও কঠিন হয়ে যাবে। পরামর্শ প্রত্যাশা করছি আপনার কাছ থেকে। ধন্যবাদ রাকিব। দেখুন, আমরা যারা অনলাইনে এই ইন্টারনেট বা ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় থাকি তারা কিন্তু প্রত্যেকে, আমার ধারণা প্রত্যেকে কিন্তু এক্সপিরিয়েন্স হয়েছে যে এই যে রিমোটগুলো সম্পর্কে, অর্থাৎ কোনটা আসল বা ফেক, তো সে সম্পর্কে কিন্তু সবার অভিজ্ঞতা রয়েছে। ফলে এই মুহূর্তে যদি আপনি সার্ভে করেন তাহলে দেখবেন যে বাংলাদেশে যারা ইউজ করে এই সোশ্যাল মিডিয়া আছে তারা কিন্তু সবাই জানে কোনটা ফেক বা ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো। তার মানে আমাদের আশেপাশে এই বিষয়গুলো রয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো যে এই বিষয়ে গবেষণা করে যে এই যে রিমার করে কারা করছে, কোন উৎস থেকে আসছে, বিশেষ করে কারা স্ক্যামার এবং কোন ধরনের অর্গানাইজেশন সেটা প্রতিনিধিত্ব করছে বা ডেলিভারিটলি করছে, কোনো বিশেষ উদ্দেশ্যে করছে, কারা এখানে এফেক্টেড হচ্ছে, কোন জাতি গোষ্ঠী শ্রেণীর, এই সমস্ত বিষয়গুলো কিন্তু বের হয়ে আসতো গবেষণার মাধ্যমে। কারণ গবেষণার মাধ্যমে কিন্তু এই বিষয়গুলো আসার পরে পরবর্তীতে সরকার বিভিন্ন ধরনের বা রাষ্ট্র বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করবে এবং ফলশ্রুতিতে এই বিষয়টা কিন্তু কমে আসবে। দেখুন, আমাদের এই যে তথ্য যেটা বললাম, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন বা স্ক্যাম অথবা এই জাতীয় যতগুলো রয়েছে সেগুলোর কিন্তু চারটা ধাপ আমি মনে করি: প্রিভেন্ট, ডিটেকশন, রেসপন্ড অ্যান্ড বিল্ড রেজিলিয়েন্স। এই যে চারটা যে স্টেপ, এই সেই স্টেপের প্রতিটা ক্ষেত্রে কিন্তু রাষ্ট্র আমাদের দেশে এই আমি মনে করি খুব দুর্বলতম পর্যায়ে রয়েছে। দেখুন, এই ধরনের তরুণ প্রজন্ম যারা রয়েছে, বিশেষ করে 18 থেকে 30, তারা কিন্তু খুব বেশি এফেক্টেড হচ্ছে। আমাদের দেশে একটা সার্ভে আছে, সেটার উৎস বলতে হচ্ছে না এই মুহূর্তে, সেখানে বলছে 78%ই সাইবার যে অপরাধ রয়েছে তার ভুক্তভোগী কিন্তু এই বয়সী আমাদের কোমলমতি যারা একবার স্কুল থেকে শুরু কলেজের যে শিক্ষার্থী রয়েছে তারা। এবং এদের মধ্যে বেশিরভাগ নারী ব্যবহারকারীরাও কিন্তু তারাও কিন্তু অনলাইনে হয়রানির শিকার হচ্ছে। প্রচারণা, ছবি, ভিডিও, অডিওর মাধ্যমে কিন্তু ছড়াচ্ছে। শিক্ষিত ব্যবহারকারীরাও কিন্তু এটার মধ্যে হচ্ছে। কিন্তু শিক্ষিতের মধ্যে কারাও হচ্ছে? এখানে কি রাজনীতিবিদরা বেশি হচ্ছে? এখানে কি বিশেষ মিডিয়ার ব্যক্তিত্বরা বেশি হচ্ছে? যারা টক শো করে তারা বেশি হচ্ছে? তার মানে বোঝা যাচ্ছে যে দেশ থেকে হচ্ছে না, দেশের বাইরে থেকে হচ্ছে। মানে অনেকগুলো তথ্য আসলে জানা আমাদের প্রয়োজন। এবং আমরা জানি করোনার সময় আপনি নিজে আসলে সেই তথ্য সংগ্রহ করেছিলেন। এর পরবর্তীতে বিশ্বকাপ নিয়ে আপনার আলাদা গবেষণা ছিল এবং প্রত্যাশা থাকবে নিশ্চয়ই অপতথ্য নিয়েও আলাদা কোনো উদ্যোগ আপনি নেবেন, সেখান থেকে হয়তো আমরা জানতে পারবো এবং পরবর্তীতে আলোচনা করার সুযোগও হবে আপনার সঙ্গে। আমি একটু জনাব মাহফুজ জোরদার আপনার কাছে সবশেষ একটু জানতে চাই,
আমরা প্রান্তিক অঞ্চলের মানুষের হাতেও এখন স্মার্টফোন দেখতে পাচ্ছি এবং তারা অনেক কিছুই দেখছেন এবং বিশ্বাস করে ফেলছেন। আপনার জায়গা থেকে কার্যকরী কয়েকটা পরামর্শ দেবেন, অন্তত অপতথ্যের পথটা কিছুটা হলেও যেন আমরা কমাতে পারি। জি, ধন্যবাদ। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করেছেন আপনি। সো প্রথম যেটি মন্দির, স্কুল বা গ্রাম প্রধান বা জনপ্রতিনিধিদের সাথে আহ, একটা 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 মিটিং অ্যারেঞ্জ করে এটা কোনটি সত্য কোনটি মিথ্যা এটা জানানো। সো এটা মিটিং হতে পারে, এটা যে কোনো ধরনের কোলাবোরেশন করা যায় সেটা নিয়ে আমাদের ঠিক করতে হবে সরকারকে এবং স্থানীয়দের। দেন স্থানীয়দের ক্ষেত্রে আরেকটা ব্যাপার খুব কাজ করে, তারা খুব দ্রুত রিয়াক্ট করে। কোনো একটা সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধে একটা কথা ছড়ানো কিনা সেটা চেক করার কোনো পদ্ধতি নেই, এবং পুলিশও অনেক ক্ষেত্রে রিয়াক্ট করতে কিছুটা টাইম নেয়। জি, গোলাম মাহফুজ জোরদার, আপনার সঙ্গে আরো কিছুক্ষণ আলাপ করতে পারলে ভালো লাগতো, কিন্তু আসলে সংযোগটা বারবার দুর্বল হয়ে যাচ্ছে। নিশ্চয়ই পরবর্তীতে পুনঃস্থাপনের চেষ্টা করব। তবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ আপনি দিয়েছেন। সরাসরি রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ের সঙ্গে তাদের একটা বৈঠক, তাদের একটা যোগাযোগ এবং ব্যক্তিগতভাবে মানুষের সচেতনতার কথা তো আপনি শুরুতেই বলছিলেন। অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড রিসার্চ অ্যান্ড ট্রেনিং ISRTর ফলিত পরিসংখ্যান ও ডেটা সায়েন্সের অধ্যাপক ডক্টর হাসানুর রহমান খান, এবং ছিলেন নেভাল আর্কিটেক্ট ও সি বিচ 77 লিমিটেডের CEO গোলাম মাহফুজ জোরদার। এবং আপনারা ছিলেন এতক্ষণ ফ্যাক্ট চেক ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে, এবং আপনি যুক্ত হতে পারেন। কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tvgmail.com ঠিকানা, অথবা ফেসবুকেও যুক্ত হতে পারেন facebook/fake news স্ক্যানার ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।